অস্থির সেভেন সিস্টার্সকে নিয়ন্ত্রণে রাখতে হাসিনা যেভাবে ভারতের হয়ে কাজ করত, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারতের সেভেন সিস্টার্সের কয়েকটি রাজ্যে সহিংসতা ও বিদ্রোহী গোষ্ঠীর হামলায় পরিস্থিতি বিপর্যস্ত অবস্থায়, হতাহতের সংখ্যাও বাড়ছে। এর মধ্যে মণিপুর, আসাম ও মিজোরামের অবস্থা দিনকে দিন কেন্দ্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে গত এক সপ্তাহে মণিপুরে বিদ্রোহীদের এই জোড়া নাশকতা ঘুম কেড়েছে নিরাপত্তা বাহিনীর। এই পরিস্থিতিতে শনিবার থেকে বিদ্রোহীদের সম্ভাব্য আস্তানার সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে মণিপুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে 3টি বাংকার। এদিকে মেইতেইরা দাবি করছে কুকিরাই ওই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। পুলিশের দাবি, স্থানীয়ভাবে তৈরি হলেও উন্নত প্রযুক্তির ওই ক্ষেপণাস্ত্র 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হানতে পারে। কুকিরা অবশ্য কয়েকটি ভিডিও প্রকাশ করে পাল্টা দাবি করে মেইতেই সশস্ত্র বাহিনী আরামবাই টেঙ্গলের যোদ্ধাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে মেইতেই এলাকায় আছড়ে পড়ে এবং ওই ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই নতুন করে উত্তেজনা শুরু হয়েছে মণিপুরে। মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতিতে নতুন করে তপ্ত হয়ে ওঠে সম্প্রতি কংপোকপি ও পশ্চিম ইম্ফলের 2টি জায়গায় ড্রোন হামলাকে কেন্দ্র করে। 2টি হামলাই হয়েছিল মেইতেই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায়। সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মণিপুরের শাসক দলের সব বিধায়ককে নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। এরপর রাতেই রাজ্যপাল লক্ষণ আচার্যের সঙ্গে দেখা করতে রাজভবনে যান বীরেন। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের ঠিক 2 দিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা চ্যানেলকেও দেয়া একাধিক সাক্ষাৎকারেও তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন। আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন এই সেভেন সিস্টার্স শব্দবন্ধটি। লক্ষণীয় বিষয় হলো, ভারতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন কিন্তু নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেটস কথাটাই বেশি ব্যবহৃত হয়। সেভেন সিস্টার্স কথাটা এককালে জনপ্রিয় হলেও এখন ভারতীয়রা সেটি প্রায় ভুলতেই বসেছেন। অথচ ভারতে সেভেন সিস্টার্স কথাটা ইদানিং প্রায় অপ্রচলিত হলেও বাংলাদেশে ওই অঞ্চলটিকে বোঝাতে এখনও কিন্তু ওই শব্দবন্ধটি সবচেয়ে বহুল ব্যবহৃত। আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থলসীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে 7টির মধ্যে 4 বোন আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। ইতিহাস বলে, সেভেন সিস্টার্স ভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশের ভূখণ্ড থেকেই অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। আবার যখন ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে, তাদের সক্রিয়তাতেও দেখা গেছে ভাটার টান। সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ। রাজ্যের লোক রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। ফলে ভারতের এই অঞ্চলটির ওপর প্রতিবেশী বাংলাদেশের যে একটা স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে, সে বিষয়ে পর্যবেক্ষকরা প্রায় সবাই একমত। ভারতে 4.5 বছর আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ তুঙ্গে, তখন শারজিল ইমাম নামে এক তরুণ অ্যাক্টিভিস্ট এক জনসভায় বলেছিলেন, ভারতের চিকেন স্নেক অবরোধ করে আসামকে পাকাপাকিভাবে দেশ থেকে বিচ্ছিন্ন করে দিলেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে। মুম্বাই আইআইটি ও দিল্লির জেএনইউ এর প্রাক্তন ছাত্র মেধাবী শারজিল ইমামের সেই ভাষণের ভিডিও ভাইরাল হয়, যার জেরে দেশদ্রোহের অভিযোগে তাকে পরে জেলেও যেতে হয়।
আর সেই কারাবাস থেকে তিনি আজও মুক্তি পাননি। আসলে শারজিলের প্রধান অপরাধ ছিল প্রকাশ্য ভাষণে ভারতের জাতীয় নিরাপত্তার খুব দুর্বল একটা জায়গায় তিনি আঘাত দিয়ে ফেলেছিলেন। বলেছিলেন চিকেন স্নেক বা মুরগির ঘাড় মোটকে দেওয়ার কথা। একদা সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা, সেটাই আসলে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে চিকেন স্নেক বলেও বর্ণনা করেন। এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র 21 কিলোমিটার চওড়া, যার আশেপাশে রয়েছে অন্তত 4টি দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগের এই সূত্রটায় যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথের অভাব রয়েছে, সেটাই কিন্তু নিরাপত্তার দৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলকে একটা ভালনারেবল বা বিপজ্জনক অবস্থায় রেখেছে। নিরাপত্তা বিশ্লেষক তথা ভারতীয় সেনার সাবেক মেজর জেনারেল VS রানাডে মনে করেন, এই শিলিগুড়ি করিডোরের স্ট্র্যাটেজিক গুরুত্ব হয়তো ভারত উপলব্ধি করেছে, কিন্তু অন্য দিকগুলো দিয়ে সেভেন সিস্টার্সকে আজও বাকি দেশের সঙ্গে আত্মীকৃত করা যায়নি। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক IDSA এর জার্নালে স্লেন্ডার ইজ দ্য করিডোর নামে এক প্রবন্ধে তিনি লিখেছিলেন যে ইস্যুগুলো একটা দেশের বিভিন্ন অংশকে সংযুক্ত করে, সেটা এখানে কোথায়? এই করিডোর দিয়ে আমরা কি সেভেন সিস্টার্সকে রাজনৈতিকভাবে বা জাতীয় আবেগের দিক থেকে জুড়তে পেরেছি? শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থিত দার্জিলিংয়ের আদি বাসিন্দা ও ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আবার এই সরু করিডোরকে ভারতের জন্য একটি সুযোগ হিসেবে দেখতে চান। শ্রিংলা বলছেন, ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি, প্রতিবেশীরা সবার আগে, আর অ্যাক্ট ইস্ট নীতি এখানে এসেই মিশেছে। আমি তো বলবো শিলিগুড়ি করিডোর হলো আসিয়ান, বিমস্টেক আর সার্কের সংযোগস্থল। তবে যে দৃষ্টিতেই দেখা হোক, এই করিডোর বা চিকেন স্নেকই যে সেভেন সিস্টার্সকে বাকি ভারতের চেয়ে সম্পূর্ণ আলাদা অবস্থানে রেখেছে, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের সেভেন সিস্টার্সের নৈসর্গিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে, সেটাও কিন্তু বাস্তবতা। বস্তুত 47-এ ভারতের স্বাধীনতার পর কাশ্মীরকে বাদ দিলে দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথা চড়া দেয়, সেটি ছিল নাগাল্যান্ড। এজেড ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল NNC তাদের স্বাধীনতার লড়াই শুরু করে 1950-এর দিকেই। পরে NNC ভেঙে NSCN তৈরি হয়েছে। সেই সংগঠনও মুইভা আর খাপলাং এর অনুগত গোষ্ঠীতে ভেঙে দুটুকরো হয়েছে। কিন্তু সার্বভৌম নাগালিম বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আজও পুরোপুরি থামেনি। একইভাবে বিগত 50 বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা, আসামে আলফা, ডিমা হাসাও বা একাধিক বড়ো গোষ্ঠী, মিজোরামে MNF এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে। পাশাপাশি এই রাজ্যগুলোর নিজেদের মধ্যেও সীমানা ও আরও নানা প্রশ্নে বারে বারেই বিরোধ দেখা দিয়েছে। আসাম মেঘালয়, আসাম ত্রিপুরা, অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব, অবরোধ কিংবা পাল্টাপাল্টি হামলার ঘটনাও বিরল নয় মোটেও। সোজা কথায় 7 বোনের সংসারেও যে সবসময় শান্তি ছিল অথবা বনে বনে খুব মিল ও সদ্ভাব, সেটাও কিন্তু সত্যি নয় একেবারেই। উত্তর পূর্বের শিলচর শহরের বাসিন্দা ও লেখক অধ্যাপক জয়দীপ বিশ্বাসের একটা সহজ ব্যাখ্যা আছে। তিনি বলছেন, আসলে বাকি ভারত এই সেভেন সিস্টার্সকে বোধ হয় একটা হোমোজিনিয়াস ইউনিট বা একই রকমের কাঠামোর অংশ হিসেবে দেখে, কিন্তু এই এলাকাটার মধ্যে কত যে বৈচিত্র্য বা বৈপরীত্য, তার খেয়াল কতজন রাখেন? ধর্মই বলি বা ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, এখানে একটা রাজ্যের সঙ্গে আরেকটার কিন্তু মিলের চেয়ে অমিলই অনেক বেশি। ত্রিপুরার সঙ্গে নাগাল্যান্ডের যেমন কিছুই মেলে না, আবার আসামের সঙ্গে মিজোরামের ফারাকটাই বেশি চোখে পড়ে। জাতিগত বা ধর্মীয় নানা ফল্ট লাইনই আসলে সেভেন সিস্টার্সে এই অস্থিরতার জন্ম দিয়েছে, এবং সেখানে অযথা ইউফোরিয়া বা আনন্দোচ্ছ্বাসের কোনো প্রাসঙ্গিকতা নেই বলেই জয়দীপ বিশ্বাসের অভিমত। অথচ ভারতের মূল ধারার মিডিয়াতে সেভেন সিস্টার্সকে নিয়ে চিরকাল সেরকমই একটা রঙিন ছবি আঁকার চেষ্টা হয়ে থাকে।
সেভেন সিস্টার্সের মধ্যেই যেমন মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুরু, অরুণাচল প্রদেশ আবার বৌদ্ধ অধ্যুষিত, আসামে হিন্দু, অসমিয়া ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও বহু পুরনো। মণিপুরে হিন্দু, মেইতেই ও খ্রিস্টান কুকিদের মধ্যে যে রক্তাক্ত সংঘর্ষ গত বছর শুরু হয়েছে তা এখনও থামার কোনো লক্ষণ নেই। ত্রিপুরাতে ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ থেকেই বাঙালি হিন্দুদের আশার ঢল নেমেছিল। স্থানীয় উপজাতীয়দের সঙ্গে তাদের বিরোধের আগুন আজও জ্বলছে ধিকি ধিকি। সেভেন সিস্টার্স তথা উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অংশে রাষ্ট্রকে যে সেনা মোতায়েন করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা দশক ধরে বলবৎ রাখতে হয়েছে, সেটারও কারণ কিন্তু এগুলোই। মিজোরামের দুবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গা বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না। আসলে মিজো ন্যাশনাল ফ্রন্ট MNF এর বিদ্রোহীরা 60-এর দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ডে তখনকার পূর্ব পাকিস্তান আশ্রয় পেয়েছিলেন, যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ 2 দশক ধরে। MNF এর প্রবাদ প্রতিম নেতা লালডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায় ঢাকার লালমাটি এলাকাতে একটি বাড়িতেই থাকতেন, আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায়। তখনকার তরুণ জোরামথাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার লালডেঙ্গার বিশ্বস্ত অনুচর ও ছায়াসঙ্গী। 1987-তে ভারতে মিজো শান্তি চুক্তির মাধ্যমে পৃথক মিজোরাম গঠনের পথ প্রশস্ত হওয়ার আগে পর্যন্ত তিনি ও তার বহু সতীর্থ জীবনের বেশিটা সময় বাংলাদেশেই কাটিয়েছেন। একই কথা খাটে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো সর্বোচ্চ নেতাদের অনেকের ক্ষেত্রেই। তাদের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময়ই তারা ছিলেন বাংলাদেশের মাটিতে। ত্রিপুরার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী NLFT কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্সের, যার নেতা বিজয় কুমার রাংখল এখন একজন মূলধারার রাজনীতিক, এই দলের সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন। সেখান থেকেই পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড। বিএনপি ক্ষমতায় থাকাকালীন অর্থাৎ 1991 থেকে 96 ও 2001 থেকে 2006 বাংলাদেশ সরকার অবশ্য কখনোই তাদের দেশের মাটিতে এই সব গোষ্ঠীগুলির অস্তিত্ব স্বীকার করেনি, আর এই ইস্যুটিও ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম তিক্ততার জন্ম দিয়েছিল। 2009-এ শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে একটা নাটকীয় পরিবর্তন ঘটে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে ওইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। আলফা নেতা পরেশ বড়ুয়া অবশ্য তার আগেই বাংলাদেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছিলেন, কিন্তু অনুপ চেটিয়া আর অরবিন্দ রাজখোয়ার মতো গোষ্ঠীর অন্য নেতারা ততদিনে ভারতে ফিরে এসে সরকারের সঙ্গে তাদের ভাষায় শান্তি আলোচনাও শুরু করে দিয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার্স যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত 1 দশকে অনেকটাই স্থিতিশীল ও শান্তিপূর্ণ, তার পেছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকরাও তাই অকুণ্ঠ চিত্তে স্বীকার করেন। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরেকটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত সেভেন সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। মাথারবাড়ি বন্দর চালু হলে সেই সুযোগ আরও বাড়বে নিশ্চিতভাবে। মিয়ানমারের মধ্যে দিয়ে ভারত যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট বাস্তবায়নের কাজে হাত দিয়েছিল, সেটার গুরুত্ব ও প্রয়োজনীয়তাও অনেক কমে গিয়েছিল বাংলাদেশ সরকারের ওই সিদ্ধান্তের ফলে। কারণ মিয়ানমারের সিতোয়ে বন্দরের বদলে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করা ছিল উত্তর পূর্ব ভারতের জন্য তুলনায় অনেক সহজ। ফলে এক কথায় বলতে গেলে সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিশেষ করে বিগত 1.5 দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলেও শেখ হাসিনা সেদিন ঠিক কী দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই ভেঙে বলেননি বা স্পষ্ট করেননি।
কিন্তু দুই দেশেই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন তিনি সেদিন সেভেন সিস্টার্সে শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন। ভারতের যে অঞ্চলটি ঢাকায় ক্ষমতার পালাবদলের পর আবার নতুন করে আলোচনায়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।